সম্প্রতি মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান নিরাপত্তা সংকটের মধ্যে আত্মরক্ষার নামে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক মক্কা জয়েন্ট ডিফেন্স এগ্রিমেন্টে স্বাক্ষর করেছে। চুক্তির পুরো বিষয়টি এখনও প্রকাশ করেনি, তবে নেটোর আদলে চুক্তিটি করা, সেই হিসাবে অনেকে এটাকে মুসলিম নেটো নামে ব্যাখ্যা করছেন। প্রথমত, আত্মরক্ষার প্রয়োজন দেখা দেয় তখনই যখন কোনো দেশ বাইরের কোনো শক্তির আক্রমণ দ্বারা আশঙ্কা করে। প্রশ্ন হলো, এই মক্কা চুক্তিতে যে তিনটা দেশ গেল, তারা কোন এমন বহিরাগত দেশ নিয়ে ভয় পাচ্ছেন? প্রশ্নটি এখন খুবই গুরুত্বপূর্ণ, কেননা নেটো যখন গঠন করা হয়েছিল তখনও এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং তখন একটা গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট তৈরি হয়েছিল। নেটো গঠনের প্রেক্ষাপটটা কী ছিল, নেটোর সংবিধানের গুরুত্বপূর্ণ আর্টিকেল 5-এ কী এমন বলা আছে এবং আদৌ কতটা কার্যকরী, সেই সাথে মক্কা চুক্তি বা মুসলিম নেটোর টার্গেট ইরান কিনা, এবং এই মক্কা চুক্তিটা কিভাবে মুসলিমদের মধ্যে শিয়া এবং সুন্নির দ্বন্দ্ব আরও বাড়িয়ে তুলবে, সব কিছু আলোচনা করব এই ভিডিওতে। সাথে থাকুন। খুবই সংক্ষিপ্ত করে নেটোর প্রেক্ষাপটটা যদি বলি, তৎকালীন সোভিয়েত হুমকি ঠেকাতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের গণতান্ত্রিক দেশগুলো একত্রিত হয়ে একটি সামরিক চুক্তি করে। 4 এপ্রিল 1949 সালে ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে 12টি দেশ নর্থ আটলান্টিক ট্রিটি বা ওয়াশিংটন চুক্তিতে স্বাক্ষর করে, যার মাধ্যমে জন্ম নেয় নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন অর্থাৎ নেটো। চুক্তিটির মাত্র 14টি অনুচ্ছেদ রয়েছে, কিন্তু শক্তিশালী একটি চুক্তি। বর্তমানে নেটোর সদস্য সংখ্যা 32টি। নেটোর আর্টিকেল 10 অনুযায়ী নতুন কোনো সদস্য পদ পেতে হলে প্রথমত এই রাষ্ট্রটাকে ইউরোপীয় রাষ্ট্র হতে হবে এবং বর্তমান সব সদস্যের সর্বসম্মত অনুমোদন লাগে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আলোচিত আর্টিকেল 5-এ নেটোর কালেকটিভ ডিফেন্স নীতির কথা উল্লেখ করা হয়েছে, যেখানে বলা হয়েছে ইউরোপ বা উত্তর আমেরিকার তাদের এক বা একাধিক সদস্যের বিরুদ্ধে সশস্ত্র আক্রমণ হলে তা সবার বিরুদ্ধে আক্রমণ হিসাবে গণ্য করা হবে এবং সেক্ষেত্রে প্রতিটি সদস্য দেশ জাতিসংঘ সনদের 51 নং অনুচ্ছেদ অনুযায়ী ব্যক্তিগত বা সম্মিলিত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করবে এবং তাদের এই চুক্তিটা জাতিসংঘের আইন অনুযায়ী বৈধ। এখন মূল কথা হলো, এই আর্টিকেল 5 কিভাবে কাজ করবে? আসলে কি নেটোভুক্ত কোনো দেশ আক্রমণের শিকার হলে 32টি সকল দেশ সরাসরি যুদ্ধে জড়িয়ে যেতে বাধ্য? স্পষ্ট উত্তর হলো না। যদি কোনো সদস্য দেশ সশস্ত্র আক্রমণের শিকার হয়, তবে সব সদস্য দেশের প্রতিনিধিরা বৈঠকে বসবেন। আর্টিকেল 5-এর কার্যকর করতে হলে 32টি দেশের সদস্যদের ঐক্যমত অবশ্যই লাগবে। যদি কোনো দেশ আপত্তি করে তাহলে তা কার্যকর হবে না। আবার চুক্তির ভাষায় স্পষ্ট বলা আছে, প্রতিটি দেশ তার নিজেদের মতো করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে। চুক্তির টেক্সট অনুসারে such action as it deems necessary including the use of armed force, অর্থাৎ প্রতিটি দেশ নিজেই ঠিক করে তার সাহায্যটা কিভাবে হবে। এটা হতে পারে সামরিক কিংবা লজিস্টিক বা কূটনীতিক। তাই শুধু নেটোর আর্টিকেল 5 অনুযায়ী কোনো দেশকে সরাসরি সেনা পাঠাতে বাধ্য করা যায় না, তবে প্রতিশ্রুতি এটা দেওয়া আছে যে সাহায্য করতে হবে এবং সাহায্যটা কিভাবে হবে সেটা তার নিজস্ব সার্বভৌম সিদ্ধান্তে গ্রহণ করা হবে। এখন আসি মক্কা চুক্তি নিয়ে। সেটি নেটোর আদলে করা হলেও নির্দিষ্ট কাউকে লক্ষ্য করে গঠন হয়নি বলা হচ্ছে। প্রেক্ষাপটটা যদি আমরা একটু খেয়াল করে দেখি তাহলে বুঝতে পারবো টার্গেট আসলে কে। চুক্তিটি এমন এক সময়ে স্বাক্ষরিত হলো যখন ইরান হরমুজ প্রণালী দিয়ে উপসাগরীয় অঞ্চলে সামরিক উত্তেজনা তুঙ্গে। না চাইলেও ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধের অংশীদার হয়ে পড়েছে সৌদি আরব সহ অন্যান্য 5টি উপসাগরীয় দেশ। ইরানের সঙ্গে উপসাগরীয় দেশগুলোর বিবাদ নতুন নয়। আয়তন ও জনসংখ্যায় ইরান তাদের যে কোনো দেশের চেয়ে বড়। এই অঞ্চলের প্রতিটি দেশই উল্লেখযোগ্য শিয়া জনগোষ্ঠী থাকায় ইরানের শিয়া সরকারের উদ্দেশ্য নিয়ে তাদের প্রকাশ্য সন্দেহ আছে। ইয়েমেনের হুতিদের প্রতি ইরানের সমর্থন সৌদি আরবের সঙ্গে উত্তেজনা আরও বাড়িয়েছে। সম্পর্ক এতটাই অবনতি হয়েছে যে 2016 সালে সৌদি ও ইরানের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়েছিল।
এর 7 বছর পর 2023 সালে চীনের মধ্যস্থতায় সেই সম্পর্ক পুনঃস্থাপিত হয়। ইসলামিক ইরান তাদের জন্য হুমকি এমন ধারণা শুধু সৌদি আরবের নয়, উপসাগরের অন্যান্য দেশগুলোতে রয়েছে। ইসলামিক বিপ্লবের 2 বছরের মাথায় 1981 সালে সৌদির উদ্যোগে উপসাগরের 6টি দেশ একজোট হয়ে জিসিসি বা গালফ কোঅপারেশন কাউন্সিল গঠন করে। এটিও এক ধরনের প্রতিরক্ষা জোট, যদিও এই জোটের প্রতিরক্ষার পাশাপাশি সমন্বিত রাজনৈতিক ও অর্থনৈতিক কার্যক্রমের অন্তর্ভুক্তের কথা বলা হয়েছে। এই জোটে উপসাগরের সবাই থাকলেও কেবল নেই ইরান। 1990 সালে সাদ্দাম হোসেন কুয়েত আক্রমণ করলে ভীত সন্ত্রস্ত দেশগুলো নিজেদের ভূখণ্ডে মার্কিন সামরিক ঘাঁটি স্থাপনের অনুমতি দেয়। বিনিময়ে যে নিরাপত্তার নিশ্চয়তা তারা আশা করছিল, চলতি ইরান যুদ্ধের সময় তা অনেকটা ভ্রান্ত বলে প্রমাণিত হয়েছে। যুদ্ধের প্রথম সপ্তাহে ইরানি আক্রমণে মার্কিন সামরিক স্থাপনগুলো এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে সেখানকার কিছু সেনা ও সরঞ্জাম জর্ডান ও ইসরায়েলের সরিয়ে নিতে হয়েছে। নিরাপত্তার ভার যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিয়ে সৌদি আরব যে স্বস্তি আশা করছিল, বর্তমান পরিস্থিতিতে সেই বর্ষায় বড় ফাটল ধরল। ফলে সৌদি এখন আর নিজেদের নিরাপত্তা পুরোপুরি যুক্তরাষ্ট্রের উপর ছেড়ে দিতে চায় না, বরং একটি বহুস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে চাইছে। এই প্রক্রিয়াটি এখানেই থামবে না। অচিরে এই প্রক্রিয়াটির মধ্যে এই 3 দেশের সাথে মিশরও যুক্ত হতে পারে। মক্কা চুক্তির প্রধান লক্ষ্য সৌদির নিরাপত্তা নিশ্চিত করা। সৌদির চোখে তার জ্বালানি সাম্রাজ্য টিকিয়ে রাখতে এমন ব্যবস্থা অপরিহার্য। এর অর্থ এই নয় যে যুক্তরাষ্ট্রকে উপসাগরীয় অঞ্চল থেকে বিদায় নিতে হবে। যুক্তরাষ্ট্র থাকছে, তবে সৌদি আরব এককভাবে যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করা আর নিরাপদ বলে বিবেচনা করছে না। এই ঘাটতি পূরণের প্রয়োজন পাকিস্তানের পারমাণবিক সক্ষমতা এবং তুরস্কের বিস্তৃত প্রতিরক্ষা শিল্প, এবং অর্থ যোগানে অবশ্যই দায়িত্ব নেবে সৌদি। কেউ কেউ মনে করছে মক্কা চুক্তিতে যুক্তরাষ্ট্রের বড় ক্ষতি হয়েছে এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রভাব আরও কমবে। তবে এটি একটা ভুল ধারণা হতে পারে। পাকিস্তান ও সৌদি আরব যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র, অন্যদিকে নেটোর সদস্য তুরস্কও যুক্তরাষ্ট্রের মিত্র। তাই ওয়াশিংটনের প্রতিনিধিরা মনে করছে এই জোটটি নিজেদের পক্ষের একটি শক্তি হিসাবে। 3টি দেশই বলছে এই চুক্তির লক্ষ্য ইরান নয়। সরকারি ভাষ্য অনুযায়ী এটি একটি সম্পূর্ণ রক্ষণাত্মক চুক্তি, যা যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা হিসাবে বা আঞ্চলিক স্থিতিশীল বজায় রাখার ক্ষেত্রে কাজ করবে। কিন্তু 2+2=4 হিসাব করলে এই চুক্তিটাকে অতটা নিরীহ মনে হয় না। যারা মক্কা চুক্তিতে ইসলামিক নেটো ভেবে স্বাগত জানিয়েছেন, তারা এই বাক্য বা এই ব্যাখ্যা দেখে তাদের মনোভূত হবে না। তাদের ধারণা, কখনো যদি মুসলিম নেটো নামে কিছু হয়, সেটা যুক্তরাষ্ট্র বা ইসরায়েল বিরোধী হবে। কিন্তু বাস্তবে আমরা ভিন্ন কিছু দেখি। সদস্যগুলো মুসলিম দেশ হলেও জোটের কৌশলগত লক্ষ্য আরেকটি মুসলিম দেশ, ইরান। অন্তত এমনটি ভাবার যথেষ্ট কারণ রয়েছে। লক্ষ্য করুন, ইরান এই চুক্তির সদস্য নয়, তাকে যোগ দিতেও আমন্ত্রণ পর্যন্ত জানানো হয়নি। বিষয়টি ইরানের নজর এড়ায়নি। তবে একজন মুখপাত্রের বরাত দিয়ে ইরান বলেছে, ইসলামের জোটটিকে সফল হতে হলে আরও ব্যাপক ও অন্তর্ভুক্তিমূলক হতে হবে। কথাটির অন্তর্নিহিত অর্থ স্পষ্ট এই যে, শুধু সুন্নিপন্থী দেশগুলো নিয়ে যদি এরকম জোট গঠিত হয় এবং তার লক্ষ্য যদি শিয়াপন্থী বা ইরানের মতো দেশ হয়, তাহলে এরকম সন্দেহ অমূলক নয়। আবার প্রায় একই সময়ে লোহিত সাগরে নৌ চলাচল অবাধ ও নিরাপত্তা রাখার লক্ষ্যে সৌদি সরকারের উদ্যোগে একটি স্বতন্ত্র মেরিটাইম ডিফেন্স অ্যালায়েন্স গঠিত হয়েছে। ইতিমধ্যে বাংলাদেশ সহ 14টি দেশ এই যৌথ নিরাপত্তা ব্যবস্থায় যোগ দিয়েছে। লক্ষণীয়, এখানেও ইরানকে আমন্ত্রণ পর্যন্ত জানানো হয়নি। ইরান সরাসরি এই জোটের লক্ষ্য না হলেও এই জোটের লক্ষ্য হচ্ছে ইরান সমর্থিত হুতিরা। বাস্তবতা হলো, মক্কা চুক্তি ও লোহিত সাগর কেন্দ্রিক নিরাপত্তা জোটগুলো ইরানকে শুধু একঘরে করবে না, কার্যত চারিদিক থেকে ঘিরে ফেলবে। কাগজে কলমে যাই বলা হোক না কেন, এই 2 চুক্তির মূল টার্গেট হলো ইরান, তা অস্বীকার করা কোনোভাবেই সম্ভব না। এই যে সব চুক্তি তথা জিসিসি বা গালফ কোঅপারেশন কাউন্সিল, মেরিটাইম ডিফেন্স অ্যালায়েন্স,
মক্কা চুক্তি সবগুলো থেকে শিয়াপন্থী মুসলিম দেশ ইরানকে বাদ রাখা হচ্ছে এবং সুন্নি প্রধান দেশগুলো বারবার এক হচ্ছে এবং জোট গঠন করছে। এইসব পদক্ষেপ কিন্তু সুন্নি ও শিয়াদের মধ্যে অবশ্যই স্পষ্টত ক্ষোভের জায়গা তৈরি করবে। আজ এই পর্যন্ত এবং আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন। ধন্যবাদ।